আমি নয়নাদিত্য আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি আমাদের নিয়মিত আয়োজন নিউজ শো নির্বাচিত খবরে। আজ দিনভর যে প্রধান খবরগুলো আলোচনার খোরাক জুগিয়েছে, যে খবরগুলো ভীষণ রকম গুরুত্বপূর্ণ, তেমনি কিছু নির্বাচিত খবরের নির্মোহ বিশ্লেষণ নিয়ে আমাদের এই আয়োজন। আর আজ আলোচনার জন্য পুরো সময় জুড়ে আমাদের সাথে স্টুডিওতে আছেন চর্চা.com-এর সম্পাদক সোহরাব হাসান। স্বাগত আপনাকে। ধন্যবাদ আপনাকে। আছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক কাজী মোহাম্মদ মাহবুবুর রহমান। স্যার, আপনাকেও স্বাগত। এছাড়াও আলোচনার নানা সময়ে একাধিক অতিথি যোগ দেবেন, জানাবেন মতামত আর করবেন বিশ্লেষণ। আজকে নির্বাচিত খবরে যে খবরটিকে নির্বাচন করেছি সেখানে বলা হচ্ছে, ভারতে বসে শেখ হাসিনাকে কোনো রাজনৈতিক কর্মকাণ্ড চালানোর সুযোগ দেওয়া হয়নি এবং তিনি আইনত এ ধরনের কোনো সুযোগ পাবেন না। লোকসভায় এমন তথ্য তুলে ধরা হয়েছে দেশটির পররাষ্ট্র বিষয়ক সংসদীয় কমিটির প্রতিবেদনে, যেখানে কেন্দ্রীয় সরকারের বরাত দিয়ে বলা হয়েছে, শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠানোর বিষয়ে বাংলাদেশের অনুরোধ খতিয়ে দেখা হচ্ছে। সেই সাথে বাংলাদেশের সঙ্গে অমীমাংসিত বিষয়গুলো সমাধানেরও পরামর্শ দেওয়া হয়েছে। এ নিয়ে একটি প্রতিবেদন আছে, চলুন প্রতিবেদনটি দেখে আসি। ভারতের লোকসভায় বৃহস্পতিবার দেশটির পররাষ্ট্র বিষয়ক সংসদীয় কমিটি যে প্রতিবেদন পেশ করে সেখানে বলা হয়েছে, ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরত পাঠাতে বাংলাদেশের অনুরোধ খতিয়ে দেখা হচ্ছে। শেখ হাসিনার ভারতে অবস্থান বিষয়ে সরকারের পদক্ষেপ এবং বাংলাদেশের প্রত্যর্পণ অনুরোধের অগ্রগতির বিষয়ে জানতে চায় কমিটি। সেই পরিপ্রেক্ষিতে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ে দেয়া লিখিত জবাবও উল্লেখ করা হয় লোকসভায় দেয়া প্রতিবেদনে। পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ভারত সরকারের উপযুক্ত কর্তৃপক্ষ প্রযোজ্য আইন এবং প্রতিষ্ঠিত পদ্ধতি অনুসারে প্রত্যর্পণের অনুরোধটি খতিয়ে দেখছে। জুলাই গণ অভ্যুত্থানের চূড়ান্ত পর্যায়ে 2024 সালের 5 অগস্ট ভারতে আশ্রয় নেন শেখ হাসিনা। 2024 সালের ডিসেম্বরে তাকে প্রত্যর্পণে আনুষ্ঠানিকভাবে আবেদন করে ঢাকা। পার্লামেন্টারি কমিটির প্রতিবেদনে বলা হয়, ভারত অস্তিত্ব সংকটে থাকা ব্যক্তিদের আশ্রয় দেওয়ার দীর্ঘদিনের মানবিক ঐতিহ্য মেনেই কাজ করেছে। তবে দলীয় বিভিন্ন বৈঠক করা এবং রাজনৈতিক বক্তব্য দিলেও প্রতিবেদনে বলা হয়, শেখ হাসিনাকে ভারতে বসে রাজনৈতিক কর্মকাণ্ড চালানোর কোনো সুযোগ দেয়া হয়নি। সংসদীয় কমিটির প্রতিবেদনে শেখ হাসিনা ছাড়াও বাংলাদেশের সাথে ভারতের সম্পর্কের নানা দিক উঠে এসেছে। 2 বছরের রাজনৈতিক অনিশ্চয়তার পর তারেক রহমানের নেতৃত্বে সরকার গঠন বাংলাদেশের সাথে ভারতের সম্পর্ক পুনর্গঠনের সুযোগ তৈরি করেছে বলে উল্লেখ করা হয় প্রতিবেদনে। ভারত সরকারকে এই সুযোগ পুরোপুরি কাজে লাগানোর পরামর্শ দিয়েছে কমিটি। এছাড়াও বাংলাদেশের সাথে তিস্তা, গঙ্গা সহ অমীমাংসিত বিষয়গুলো সমাধানের আহ্বানও জানানো হয় ভারতের পররাষ্ট্র বিষয়ক সংসদীয় কমিটির প্রতিবেদনে। মার্জিয়া উপমা, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক। ভারতে আশ্রয় নেওয়াদের বিষয়ে যে বক্তব্যটি, এটি একটি নিয়মিত বক্তব্য মনে করেন কিনা, কিংবা এর সাথে বাস্তবতার মিল আছে কিনা, কিংবা কেননা এর আগে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শেখ হাসিনার বক্তব্য দেওয়ার প্রসঙ্গে বলেছিলেন যে এটি সামাজিক মাধ্যমে যদি কেউ কোনো বক্তব্য দিতে চায় সেটি তো তিনি আটকাতে পারেন না। সৌরভ ভাই, আজকের এই যে প্রসঙ্গটি সামনে আসলো, এটিকে কিভাবে দেখছেন? ধন্যবাদ। এবং আমার সহ আলোচক ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজ বিজ্ঞান অনুষদের ডিন কাজী মাহবুবুর রহমানকে শুভেচ্ছা। আসলে কূটনীতির ভাষা, এমনকি সংসদীয় ভাষার নানা মার প্যাচ থাকে, এর মধ্যে রাজনীতি করার সুযোগ নেই। বলবে যে আমি রাজনীতি করছি না। এবং তিনি যে সাক্ষাৎকারগুলো দিয়েছেন সবগুলো কিন্তু ইমেল সাক্ষাৎকার, লিখিত সাক্ষাৎকার। তার মানে আবার সভা সমাবেশ দলীয় নেতাদের সাথে বসেছে প্রকাশ্যে, সেটাও আমরা কোনো বৈঠকের কোনো ছবি দেখিনি। একটা বিষয় হচ্ছে দুটো এখানে। এক হচ্ছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সম্পর্কে ভারতের সরকার কি অবস্থান নেবে, ভারতের বা সরকার এবং বিরোধী দল। কারণ সেখানে পররাষ্ট্র বিষয়ে ভারতে অন্য যে বিষয়ে, অভ্যন্তরীণ বিষয়ে যতই বিরোধ থাকুক, পররাষ্ট্র বিষয়ে এক ধরনের ঐকমত্যের ভিত্তিতেই সিদ্ধান্ত নেওয়া হয়। সাবেক প্রধানমন্ত্রীর ক্ষেত্রে তাদের সিদ্ধান্ত কি হবে, এটি একটি প্রশ্ন। দ্বিতীয় হচ্ছে যে বাংলাদেশের সাথে সম্পর্ক নবায়নের যে প্রশ্ন এসেছে, সেটা তারা কীভাবে মীমাংসা করবে।
এই দুটোর মধ্যে এক ধরনের তো সাংঘর্ষিক অবস্থা আছে। কিছু কিছু পয়েন্টে আছে অবশ্য। কিছু কিছু বাংলাদেশ তাকে ফেরত চেয়েছে, এখন বাংলাদেশ ফেরত চেয়েছে, আবার সাবেক প্রধানমন্ত্রী নিজেই বলেছেন তিনি বাংলাদেশ চলে আসবেন। জি এখানে আইনমন্ত্রী বলেছেন আসলে তিনি গ্রেপ্তার হবেন, আত্মসমর্পণের সুযোগ নেই। এখন এই যে ভারতের লোকসভায় যে সংসদীয় কমিটির যে বক্তব্য আর সাবেক প্রধানমন্ত্রীর ফিরে আসার ঘোষণা, ভবিষ্যৎ হোক নিরাপদ, বিনিয়োগ হোক বিশ্বস্ত, আর আমার পছন্দ সল্ট বে। ওয়েলকাম টু সল্ট বে। দেশে আসার ঘোষণার মধ্যে কোনো যোগসূত্র আছে কিনা সেটাও কিন্তু খতিয়ে দেখা প্রয়োজন। একই সঙ্গে বাংলাদেশের সাথে যে দ্বিপক্ষীয় সম্পর্ক, অনেকগুলো অমীমাংসিত বিষয় আছে। হ্যাঁ, ভারত যেটা করেছে যে তারা পাবলিক সাধারণ মানুষের যে ভিসা, পর্যটন ভিসাটা খুলে দিয়েছে, বাংলাদেশ অনেক আগেই দিয়েছে। তা এটি এক ধাপ এগোনো বলবো, কিন্তু বাকি অনেকগুলো বিষয় আছে। জি, সেই প্রসঙ্গগুলোতেও যাব। তার আগে কাজী মোহাম্মদ মাহবুবুর রহমান, আপনার কাছ থেকে একই প্রসঙ্গেই একটু জেনে নিতে চাই যে এই আজকের যে বক্তব্য, এটি কি আসলে একটি সরকারি বক্তব্যেরই একটি অংশ, নাকি এটির বাস্তব কোনো প্রয়োগ আমরা দেখব আগামীতে? কেননা সামাজিক যোগাযোগ মাধ্যমে কথা বললে সেটি নিয়ে নিয়ন্ত্রণের আসলে কোনো সুযোগ নেই বলেছিলেন এর আগেই সেখানকার প্রধানমন্ত্রী। এখন নতুন করে এই প্রসঙ্গটি আসার কারণ হচ্ছে বাংলাদেশের পক্ষ থেকেও এর আগে অন্তর্বর্তীকালীন সরকার একটি চিঠি দিয়েছে। বাংলাদেশ এই নতুন সরকার এসে বলেছে যে ওই চিঠির ফলো আপের জন্য তারা বারবার বলছে, এবং সেই জায়গা থেকে এই ধরনের একটি বক্তব্য আসা নতুন কোনো জায়গা আপনি দেখেন কিনা আসলে? আপনাকে ধন্যবাদ, এবং আমার সাথে যে যিনি সহ আলোচক আছেন, আমার অত্যন্ত শ্রদ্ধেয় সিনিয়র সিটিজেন, চর্চা.com-এর সম্মানিত সম্পাদক মহোদয় সোনাব ভাই, আমি যেটা বলি, আমার কাছে মনে হচ্ছে যে এটা একটা নতুন জায়গা আসলে তৈরি হয়েছে, একটা অফিসিয়াল জায়গা। এতদিন ধরে বাংলাদেশের রিকোয়েস্ট এবং ভারতের বক্তব্য দুটাই ছিল, আমি বলবো সেপারেট, আলগা আলগা ছিল। এইবার কিন্তু একটা অফিসিয়াল পার্লামেন্টারি ডকুমেন্ট তৈরি হচ্ছে। শশী থারুর যেটা উপস্থাপন করেছেন, সেখানে কিন্তু দুইটা বিষয়ই উঠে আসছে। একটা হলো বাংলাদেশের অনুরোধ, এবং সেই অনুরোধের প্রেক্ষিতে তারা পার্লামেন্টারি কমিটি যাচাই বাছাই করছে, মানে তারা অফিসিয়ালি এটা নোটেড। আবার অন্যদিকে তারা ওই আমাদের যে বিষয়টা এখন তুলে ধরছে, যেটা আমাদের জাতি আজকে মিস করছে মনে হয়, সেটা হলো আমাদের সাথে বাংলাদেশের সাথে ভারতের যে চুক্তিটা আছে, প্রত্যার্পণ চুক্তি, যেটা বন্দি প্রত্যার্পণ চুক্তি, সেই চুক্তিটার একটা অংশে ভারত বাধ্য এটাকে স্ক্রুটিনাইজ করতে, সেটা সে শুরু করেছে পার্লামেন্টারি কমিটির মাধ্যমে। আবার একটা অংশ আছে 2013 সালে যে চুক্তিটা আমরা করেছিলাম, সেই চুক্তিতে কিছু লিমিটেশন ছিল। সে বিষয়টিও জানবো। আমাদের একজন অতিথিকে একটু যুক্ত করে নিতে চাই। আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন ব্রিগেডিয়ার জেনারেল এটিএম জিয়াউল হাসান, তাকে একটু যুক্ত স্বাগত আপনাকে। জি, আপনি বন্ধ আছে মনে হচ্ছে। যদিও আমি আপনার কথা শুনতে পারছি না, তবে আমরা একটু আলোচনায় যেতে চাই যে আপনি বলছিলেন। তো 2013 সালে যে আইনটা আমরা স্বাক্ষর করলাম, সেই আইনটা কিন্তু সংশোধন করেছি 2016 সালে। তো 2013 সালের আইনে কিন্তু কিছু লিমিটেশন ছিল বন্দি প্রত্যাবর্তনে, তখন রাষ্ট্রগুলো কিছু উদ্যোগ নিতে পারত। কিন্তু 2016 সালে একদম শুধুমাত্র একটা অনুরোধের প্রেক্ষিতেও কাউকে প্রত্যাবর্তন করা যাবে। তবে এখানেও 6 ধারা আছে, যে ধারাটার বলে আপনি যেটা বলছেন এখন ঐতিহ্যগত কারণে, ন্যায় বিচারের ব্যাপারে, রাজনৈতিক কারণ, এই 3টা কারণ দেখাচ্ছে। এটা হলো 6 ধারা ওই চুক্তির 6 ধারা বলে এটা হস্তান্তর না করার সুযোগ আছে। কিন্তু এখন প্রশ্নটা হলো, যখন কারোর বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধের কথা বলা হয়, অথবা এই যেই মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি, যেখানে 1 বছরের শাস্তি পেলে, কারাদণ্ড পেলেই তাকে প্রত্যাবর্তন করতে বাধ্য, সেখানে আপনি মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি। তো এটা ভারতের জন্য জটিল করে ফেলেছে। মানে ওই যে চুক্তিটা ভারত নিজের জন্য করে নিয়েছিল 2016 সালে, লিবারেল করে ফেলেছিল, সেই চুক্তিটাই এখন ভারতের জন্য এই শেখ হাসিনাকে প্রত্যাবর্তন করার ক্ষেত্রে তার জন্য কাল হয়ে দাঁড়াচ্ছে। জি, আমরা একটু যেতে চাই ব্রিগেডিয়ার জেনারেল এটিএম জিয়াউল হাসানের কাছে। আপনি কি শুনতে পাচ্ছেন আমাকে?
জি, আমি শুনতে পাই আপনাকে। আজকে যে প্রসঙ্গটি নিয়ে আমরা আলোচনা করছিলাম যে নতুন করে একটি বক্তব্য এসেছে যে সেখানে বলা হচ্ছে যে শেখ হাসিনা ভারতে থাকা অবস্থায় কোনো রাজনৈতিক কর্মকাণ্ড করতে পারবে না, একই সঙ্গে তাকে দেশে ফেরত পাঠানোর বিষয়টিও তারা বিবেচনা করছে। এই বিষয়টি আজকে যখন আলোচনায়, তখন এটি কি মনে হয় যে এটি শুধুমাত্রই একটি বক্তব্য, নাকি এর বাইরে আমরা নতুন করে আবার এর আগের যে ঘটনা প্রবাহ ছিল তার একটি বিপরীত প্রতিক্রিয়া দেখব? বিসমিল্লাহির রহমানির রহিম। প্রথমে আমি আপনার আজকের অনুষ্ঠানে যে দুজন সম্মানিত অতিথি আছেন যার সঙ্গে আমাকে যুক্ত করেছেন, আমি অত্যন্ত আনন্দিত যে আমি তাদের সাথে যুক্ত হতে পেরে এবং আপনার চ্যানেলের এই প্রোগ্রামে যুক্ত হতে পেরে, এবং সকল দর্শক শ্রোতাদের সালাম এবং শুভেচ্ছা দিয়ে আমার বক্তব্য শুরু করছি। সেটা হচ্ছে যে না, আমি এটাকে খুব সরল ভাবে দেখি না। এই হঠাৎ করে আবার কেন এই বিষয়টা আবার আলোচনায় আসলো? এটা তো অনেক আগেই প্রফেসর ইউনূসের যে ইন্টারিম সরকার ছিল তখন এই অনুরোধটা করা হয়েছিল। এরপরে বিএনপি গভর্নমেন্ট তার ধারাবাহিকতায় এই একই অনুরোধ জানিয়ে এসেছে যে বন্দি প্রত্যাপন চুক্তি অনুযায়ী শেখ হাসিনাকে ফেরত দেওয়া। ভারত যে যুক্তিটা দিয়েছে যে তারা যদি মনে করে যে এরকম বন্দি প্রত্যাবর্তন করার পরে তার জীবন হুমকির সম্মুখীন হবে, এই কথা বিবেচনা করে ভারত শেখ হাসিনাকে ফেরত পাঠাতে চায় না, তবে বিষয়টা তারা বিবেচনা করছে। এটা একটা কূটনৈতিক ভাষা এবং বাংলাদেশকে এটা এক ধরনের বুঝ দেওয়ার ব্যাপার এবং একটু সময় নেওয়ার ব্যাপার। কিন্তু প্রশ্নটা হচ্ছে এখন কেন? এখন এই জন্য যে আপনারা সময় নেওয়ার জন্য এটা করা হচ্ছে, যে আপনার মনে করছেন যে আসলে এই বক্তব্যটি কি বাংলাদেশকে কোনোভাবে বুঝ দেওয়া কিংবা সময় নেওয়ার জন্য, কালক্ষেপণের জন্য এটি বলা হয়েছে, এরকম কিছু? হ্যাঁ, আমি তো এটা একটা ধরি। আর ২ নম্বর হচ্ছে যে কারণে বাংলাদেশের মেইন কথা হলো যে বাংলাদেশের প্রধানমন্ত্রীকে ভারত এখন চায় যে উনি ভারতে ভ্রমণ করে যে উনার যে উপস্থিতিটা জানান দিক, এবং উনি তারা দেখাতে চায় যে বাংলাদেশ ভারতের সাথে এক নতুন করে সম্পর্ক তৈরি করতে তারেক রহমান সাহেব রেডি। কিন্তু আমার প্রশ্নটা হচ্ছে তারেক রহমান সাহেব এখন যে কাজগুলি আমরা যেভাবে উনি উনার পররাষ্ট্রনীতিকে পরিচালনা করছেন, এখানে আমার কাছে মনে হচ্ছে একটা খুব যথেষ্ট একটা পরিপক্কতার পরিচয় দিচ্ছেন উনি। প্রধান কারণ হচ্ছে যে উনি রাষ্ট্র হিসাবে বাংলাদেশের যে মান মর্যাদা এবং সমতার ভিত্তিতে উনি ওনার যেটুকু প্রাপ্য ওইটুকু উনি বুঝে নিতে চান, এবং এই দরকার কষাকষির কারণেই কিন্তু যতক্ষণ পর্যন্ত বাংলাদেশ নিশ্চিত না হবে যে বাংলাদেশের এই দর কষাকষির ব্যাপারটা বাংলাদেশের পক্ষে থাকবে, ততক্ষণ পর্যন্ত আমার মনে হয় না যে বাংলাদেশ এই ব্যাপারে কোন রকম আমি আপোষ করবে। এবং সেই সাথে ভারতও বাংলাদেশকে চেষ্টা করছে বোঝানোর জন্য যে আমরা অনেক চিন্তা ভাবনা করছি তাকে কিভাবে পাঠানো যায়, কিভাবে আমাদের বিভিন্ন রকম, আমাদের তো সংসদীয় গণতন্ত্র আছে, তারা নর্মস আছে, তাদের কিছু প্রসিডিউর আছে, আমরা সেগুলি ফলো করছি। দিজ আর জাস্ট সিম্পলি ব্যুরোক্রেটিক অ্যান্ড ডিপ্লোম্যাটিক মুভমেন্ট। এই বক্তব্যের মধ্যে দিয়ে সেখানে থাকা শেখ হাসিনা, একই সঙ্গে আওয়ামী লীগের অনেক শীর্ষ পর্যায়ের যারা নেতা আছেন, অন্যান্য কর্মীরাও আছেন, তারা যেসব রাজনৈতিক কর্মকাণ্ডের কথা যদি আমরা ওইভাবে বলি যে শেখ হাসিনা হয়তো একটি আইসোলেশনের মধ্যে আছে কিংবা একটি জায়গার মধ্যে আছে, তার সঙ্গে হয়তো দেখা করা কিংবা তার চলাফেরা হয়তো সীমিত, কিন্তু অন্য যারা নেতা কর্মীরা আছেন তারা তো বৈঠক করছেন, তারা তাদের মতো করে নানা ধরনের কার্যক্রম করছেন। আমরা এর মধ্যে দেখেছি সেখান থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন ওয়ার্ড কিংবা বিভিন্ন উইংয়ের নতুন করে আহ্বায়ক কমিটি করা হচ্ছে। এগুলোর উপরে কি কোনো প্রভাব পড়বে এই বক্তব্যের মধ্যে দিয়ে? হ্যাঁ, আমি একটা ব্যাপার বলি, বাংলাদেশ ভারত সরকার কিন্তু কোনোভাবেই একমাত্র শেখ হাসিনা ছাড়া অন্য কারো উপস্থিতি কিন্তু তারা নিশ্চিত করেনি সরকারিভাবে। শুধু এইটুকু তারা নিশ্চিত করেছে তাদের সকল কর্মকাণ্ডের মধ্যে যে শেখ হাসিনা তাদের আশ্রয় আছেন এবং তিনি রাজনৈতিক আশ্রয় আছেন, নিরাপত্তার কারণে সেখানে রয়ে গেছেন। কিন্তু বাংলাদেশে আওয়ামী লীগের যে অন্যান্য প্রায় 1 লক্ষাধিক, আমি যতটুকু আমার তথ্য আমি এই গত 2 বছরে জেনেছি, 1 লক্ষাধিক বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা ভারতে আশ্রয় নিয়েছেন এবং তারা প্রতিনিয়ত বাংলাদেশের ভেতরে রাজনৈতিক অস্থিরতা। একটা জিনিস মনে রাখতে হবে আপনি ভারতের কোনো কর্মকাণ্ডই আপনি কিন্তু সাদা দৃষ্টিতে দেখার কোনো স্কোপ নাই। এটা কিন্তু এই কারণ না যে আমরা ভারত বিরোধী, তা কিন্তু না।
ব্যাপার হচ্ছে রাষ্ট্র হিসেবে কিন্তু আপনাকে সবসময় মনে রাখতে হবে যে একটা রাষ্ট্র আর একটা রাষ্ট্র, পার্শ্ববর্তী রাষ্ট্র সবসময় চায় যে সে তার আধিপত্য তা বজায় রাখতে চায়, সেটা অর্থনৈতিক। থাকবেন আমাদের সঙ্গে কাজী মোহাম্মদ মাহবুবুর রহমান। আপনার কাছে এই প্রশ্নটি আমি আসলে করতে চাই যে যেহেতু সেখানে শেখ হাসিনা ছাড়াও আওয়ামী লীগের যেটি বলছেন যে প্রায় লক্ষাধিক নেতাকর্মী সেখানে আছে, তাদের তো এক ধরনের কর্মকাণ্ড আছে, সেটি কি আসলে এই বক্তব্যের মধ্যে দিয়ে কোনো ধরনের প্রভাব পড়বে বলে মনে হয়? বক্তব্যের মধ্যে প্রভাব পড়বে না। আপনি যাদের বিরুদ্ধে মামলা হয়েছে এবং যারা শাস্তি পেয়েছে, আমাদের যে চুক্তির কথা বললাম, আপনার তো দুইটার দেশের সাথে সম্পর্ক এক্সপ্লেইন করবেন চুক্তির ভিত্তিতে। আমরা কি চাই, ওরা কি চায়, এটা ইম্পর্টেন্ট না। ইম্পর্টেন্ট হলো আমাদের সাথে ওদের কি চুক্তি আছে। আমাদের সাথে ওদের যে চুক্তি আছে, যে চুক্তিটা শেখ হাসিনার সময় হয়েছে, সেইটা আমি যেটা বললাম বন্দি প্রত্যার্পণ, সেই চুক্তির ফলে যাদের বিরুদ্ধে অন্তত 1 বছরের কারাদণ্ড আছে তাদেরকে ভারতে যদি থাকে বাংলাদেশের নাগরিক, তাকে বাংলাদেশে ফেরত পাঠাতে, বাংলাদেশের অনুরোধের প্রেক্ষিতে ফেরত পাঠাতে ভারতের একটা মানে চুক্তি আছে আমাদের সাথে। সেই চুক্তিটা যদি কার্যকর করেন, ওই 1 লক্ষের কথা যেটা আপনারা বললেন, সেই 1 লক্ষের মধ্যে যদি ওই যারা আসামি 1 বছর কারাদণ্ড হয়েছে তাদেরকে যদি আমরা রিকোয়েস্ট করি, তাদেরকে ফেরত পাঠাতে পারেন। কিন্তু যারা এটাতে হয়নি বা কারাদণ্ড 1 বছর হয়নি, তাদের ক্ষেত্রে ওই চুক্তিতে কিন্তু কিছু বলা তেমন ভাবে নেই, আমি যতটুকু বুঝতে পেরেছি আর কি। সৌরভ ভাই, আপনি আপনার বক্তব্যের মধ্যে বলছিলেন যে ডিসেম্বরে দেশে ফেরার ঘোষণা, একই সঙ্গে আজকের যে বক্তব্য, এটির মধ্যে কোনো যোগসূত্র আছে কিনা? আসলে কি যোগসূত্র আপনি খুঁজে না, পান? আমি প্রশ্নই করছি, আমি জানি না। তবে চুক্তিতেও ব্যাখ্যার বিষয়। জি, চুক্তিটা ভারত এক ধরনের ব্যাখ্যা করবে, আমরা এক ধরনের ব্যাখ্যা করছি। আসলে এটি রাজনৈতিক প্রশ্ন, শুধু আইনি প্রশ্ন না যে একজন অপরাধী সেখানে আশ্রয় নিয়েছে, তাকে কিভাবে ফেরত আনবো, এটা রাজনৈতিক প্রশ্ন। কারণ শেখ হাসিনা কীভাবে গেলেন? তিনি তো পালিয়ে যাননি। যদি তাকে তো কোনো বাহনে বাংলাদেশের সেনাবাহিনীর জানেই তাকে পাঠানো হয়েছে, আর পাঠানোর পরে তারা গ্রহণ করেছে। তাহলে যদি কেউ বলে যে তাকে যেভাবে পাঠানো হয়েছে সেভাবেই ফেরত আনা হোক, বাংলাদেশকে রাজি হবে? যেভাবে পাঠানো হয়েছে সেভাবেই ফেরত আনা হোক, তো এটা একটা রাজনৈতিক প্রশ্ন। আমি মনে করি যে সেখানে অবশ্যই ঢাকা ও দিল্লি কর্তৃপক্ষ, মানে দুই দেশের সরকার এটি কিভাবে এটি সামাল দেবে, মোকাবেলা করবে। আরেকটি হচ্ছে যে শেখ হাসিনার বিষয়, যেটি আমাদের সাবেক প্রধান উপদেষ্টা বলেছিলেন যে তিনি ওখানে আছেন, থাকুন, কিন্তু উৎপাত না করুন। বাংলাদেশের রাজনীতি উত্তপ্ত হয় বা এখানকার পরিস্থিতি অশান্ত হয়, এরকম কিছু না করুন। তখন ভারতের প্রধানমন্ত্রী বলছিলেন যে আমরা তো সামাজিক যোগাযোগ মাধ্যমকে নিয়ন্ত্রণ করতে পারি না, বা কেউ যদি ব্যক্তিগত চ্যানেলে কথা বলেন। আর সেক্ষেত্রেও এখন এই প্রশ্নটা আসতে পারে যে তার ওখানকার বক্তৃতা বিবৃতি এখানে এক ধরনের প্রতিক্রিয়া সৃষ্টি করে, যেটা আইনশৃঙ্খলার জন্য বিপদ, জননিরাপত্তার জন্যে। এখন যে বিষয়ে আরেকটি হতে পারে, ভারতের পক্ষ থেকে যদি এটা বলা হয় যে ভারতের পক্ষ থেকে যে বা বাংলাদেশের পক্ষ থেকেও শেখ হাসিনার বিষয়টি আইনিভাবে বা রাজনৈতিকভাবে মীমাংসা হবে, কিন্তু মীমাংসা না হওয়া পর্যন্ত বাংলাদেশ ও ভারতের মধ্যে সম্পর্কটা যাতে স্থবির হয়ে না যায়, যে স্বাভাবিক যাতায়াত, ব্যবসা বাণিজ্য এবং অমীমাংসিত গঙ্গা চুক্তি ডিসেম্বরে শেষ হয়ে যাবে, আর তিস্তা চুক্তি তো হলোই না। সুতরাং এই পুরো বিষয়টি, এমনকি বাংলাদেশ যে সুবিধাটা পেত এই অন্তর্বর্তী সরকারের আগে, আওয়ামী লীগ সরকারের সময়, যে বাংলাদেশ দ্রুত তৃতীয় দেশে পণ্য পাঠানো, আর সেটি ভারতের সমুদ্র বন্দর এবং বিমানবন্দর ব্যবহার পাঠাতো, স্থলবন্দর না, বাংলাদেশ এখান থেকে স্থলবন্দরে যেত, কিন্তু ভারত থেকে পাঠানো হতো হয় মুম্বাই হয়ে অথবা দিল্লি হয়ে। মুম্বাই হয়ে গেলে সমুদ্র পথে এবং দিল্লি হয়ে গেলে বিমান পথে। আমাদের এরকম ওই অবকাঠামো এত নেই যে এত ভবিষ্যৎ হোক নিরাপদ, বিনিয়োগ হোক বিশ্বস্ত, আর আমার পছন্দ সল্ট বে। ওয়েলকাম টু সল্ট বে। এক সময় পাঠানো, ভারত এটা বন্ধ করে দিয়েছে।
এটি আবার চালু করতে পারে, তাহলে এটা তার যে সদিচ্ছা তার একটা প্রকাশ হবে। আর দ্বিতীয়ত হচ্ছে যে বাংলাদেশ সম্পর্কে এখনও ভারতের গণমাধ্যমগুলো যে ধরনের প্রচার, যে ধরনের অপতথ্য তুলে ধরা হয়, সে ব্যাপারেও সরকারের দৃষ্টি আকর্ষণ করা হয়েছে। সরকার সে ব্যাপারে অন্তত তারা বাংলাদেশে যদি কোনো অঘটন ঘটে বা কোনো রকম অস্থিরতা থাকে সেই তথ্য তারা দিতে পারে, কিন্তু বানানো তথ্য বা আজগুবি তথ্য না দেয়, এটি একটি বিষয়। এখন পুরো বিষয়টি হচ্ছে কিভাবে করা হবে। আর যেটি ভাই বলছিলেন, আমিও মনে করি যে ভারত চাচ্ছে যে প্রধানমন্ত্রী এই ব্রিক্স সম্মেলনে যান। তা ব্রিক্স সম্মেলনের সাথে কিন্তু আবার যুক্তরাষ্ট্রের একটা কি বলে একটা বৈরী সম্পর্ক আছে, কারণ ব্রিক্স হয়েছে ডলারের আধিপত্য কমানোর জন্যে। এখন যুক্তরাষ্ট্র এটাকে কীভাবে নেবে? ভারত ব্রিক্সের সদস্য, চীন ব্রিক্সের সদস্য, রাশিয়া ব্রিক্সের সদস্য। বাংলাদেশ হলে তার শক্তি আরও বাড়বে। এখন সেটি যুক্তরাষ্ট্র চায় কি না, আবার যুক্তরাষ্ট্র কি চায় এটা দিয়ে তো আর আমরা সিদ্ধান্ত নেব না। আমরা আমাদের জন্য যেটা জাতীয় স্বার্থের অনুকূল সেটাই নেব। এখন অনেকগুলো আছে, এর মধ্যে যুক্তরাষ্ট্রের যে দূত দক্ষিণ এশিয়া এবং মধ্য এশিয়ার বিষয়ক তাদের যে বিশেষ দূত ডোনাল্ড ট্রাম্পের, সেই বিশেষ দূত বাংলাদেশে এখন অবস্থান করছেন। তিনি পররাষ্ট্রমন্ত্রীর সাথে দেখা করেছেন এবং সম্পর্ককে এগিয়ে নেওয়ার কথা বলেছে। কয়েকদিন আগে আমাদের প্রধানমন্ত্রী চীন সফর করেছেন। এক ধরনের ভূ রাজনৈতিক যে কূটনীতি, সেই কূটনীতির একটি কেন্দ্র, বাংলাদেশ একটি কেন্দ্র, চীন একটি কেন্দ্র, রাশিয়া একটি কেন্দ্র, যুক্তরাষ্ট্র একটি কেন্দ্র, ভারত একটি কেন্দ্র। এর মধ্যে আমাদের স্বার্থ, আমাদের জাতীয় স্বার্থ, স্বকীয়তা এবং এক ধরনের স্বাধীন সিদ্ধান্ত নেওয়ার যে এখতিয়ার, সেটা বাংলাদেশ রক্ষা করবে, এটাই। কিন্তু এরই মধ্যে আমি যেটি আমাদের আরেক অতিথি এটিএম জিয়াউল হাসান তিনি যেটি বলছিলেন যে তারেক রহমানের যে ডিপ্লোমেসি এখন পর্যন্ত দেখিয়েছেন তাতে তিনি বেশ আশাবাদী হচ্ছেন, এবং একই সঙ্গে এই বিষয়টিও একটু সামনে আনতে চাই, একই সঙ্গে আপনাকে প্রশ্নটিও রাখতে চাই যে অমীমাংসিত যে বিষয়গুলো রয়েছে, সীমান্তে পুশিন কিংবা তিস্তা চুক্তি, গঙ্গা চুক্তি সহ অন্যান্য যেসব চুক্তি রয়েছে, সেগুলো বাস্তবায়নে আসলে এই এখন যে বাংলাদেশের অবস্থান সেটি কি আরেকটু সহজ করবে বলে মনে করেন? এই প্রশ্নের উত্তরটি একটু আপনার কাছ থেকে নিতে চাই, তবে তার আগে যেতে চাই একটি বিরতিতে। দর্শক, সময় হলো ছোট্ট একটি বিরতির, ফিরছি কিছুক্ষণের মধ্যেই। দর্শক, আরেকবার স্বাগত নির্বাচিত খবরে, এবং আমাদের সঙ্গে যুক্ত আছেন এটিএম জিয়াউল হাসান, আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষক। এর আগে বিরতিতে যাবার আগে আপনাকে আমি যে প্রসঙ্গটি জিজ্ঞেস করেছিলাম, যে আপনি বলছিলেন যে তারেক রহমানের ডিপ্লোমেসি প্রসঙ্গে একই সঙ্গে যে বিষয়টি সামনে এসেছে যে ভারতের সাথে আমাদের বেশ কিছু চুক্তি একই সঙ্গে নানা ইস্যু রয়েছে, যে সীমান্তে পুশিন, একই সঙ্গে সীমান্তে হত্যা, তিস্তা চুক্তি, গঙ্গা চুক্তি, এই প্রসঙ্গগুলো তো রয়েছেই। তো এই ধরনের ডিপ্লোমেসিতে কি এই চুক্তি কিংবা এই ধরনের সমস্যা সমাধানটা সহজতর হবে বলে মনে করছেন? আপনি যদি তাহলে আমি বলবো যে কোন সমস্যার সমাধান খুব সহজ নয়। সবকিছু নির্ভর করবে আপনি কি পাবেন আর আপনাকে কি ত্যাগ করতে হবে সেটার উপরে, স্যাক্রিফাইস করতে হবে কি। আমি আপনাকে একটা কথা খুব পরিষ্কার করে বলি, যদি তারেক রহমান সাহেব যখন তার কোন দেশ প্রথম যাবেন উনি সেটা নির্ধারণের ব্যাপারে আমি মনে করি উনি একটা প্রথম এখানে একটা উনি বিরাট একটা হি হ্যাজ অ্যাকুয়ার্ড সাম ফিল্ড, মানে উনি কিছু ডিস্টেন্স অর্জন করেছেন। কিভাবে? উনি চিরাচরিত ভাবে সবসময় ভারতের কাছে, ভারতেই আমাদের প্রথম ভিজিটটা হয়ে থাকে, সেটা উনি এই রীতিটা উনি ভঙ্গ করে উনি গেলেন মালয়েশিয়া এবং চায়না। এখন আপনি যদি বাংলাদেশের দিকে তাকান, আমার সমস্যাটা কি? আমি মনে করি একজন আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক বিশেষজ্ঞ বা স্পেশালিস্ট যাই বলেন আপনি, প্রত্যেকটা দেশের ইটস লাইক আমার একটা অল্টারনেটিভ দরজা দরকার।
আপনি যদি একটা বদ্ধ ঘরে থাকেন, আপনি বাংলাদেশ ইজ এ এনসার্কেল স্টেট। বাংলাদেশের চারিদিকে ভারত, একদিকে একটু মায়ানমার খোলা আছে। আমাদের বঙ্গোপসাগর এত ন্যারো যে এটা অলমোস্ট ইট ইজ ডোমিনেটেড বাই ইন্ডিয়া। এখন প্রশ্ন হচ্ছে যে আমরা আমাদের স্বাধীনভাবে, সে ফর এক্সাম্পল এখন আমার ভারতের সাথে আমাদের তেমন সম্পর্ক, তেমন অবনতি হয় নাই যে আমরা একটা যুদ্ধাঙ্গদেহী অবস্থায় আছি। আমাদের ভিতরে একটা টানানোপন চলছে, বাট ইট ইজ নট টু দ্যাট এক্সটেন্ট দ্যাট ইট হ্যাজ স্টপ এভরিথিং। মানে আমাদের কমিউনিকেশন চ্যানেল বন্ধ হয়নি। বাট গড ফরবিড, যদি এরকম কোনো কিছু হয়, বাংলাদেশের বিকল্প কি? এই প্রশ্নটা কিন্তু যে কোনো রাষ্ট্রনায়কের প্রথম সমাধানের দায়িত্ব তার। সুতরাং সে শান্তিপূর্ণ অবস্থায় থাকা অবস্থায় তার একটা অল্টারনেটিভ এক্সিট দরকার। কেন দরকার? এই তার অর্থনৈতিক, স্বাধীনভাবে অর্থনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করার জন্য, অর্থাৎ বাণিজ্য, অ্যাট দি সেম টাইম কোন সমরাস্ত্র বিষয়ক যদি আপনার সরবরাহ ব্যাপার আসে, সেটা যেন আমি সেই চ্যানেলটা যেন আমার সেফ থাকে, আমি যেন কোনো ব্লকেডের মুখে না পড়ি। এবং সেই জন্যই কিন্তু আমি মনে করি যে তারেক রহমান সাহেব যখন চায়না ভিজিট করলেন এবং চায়না থেকে যে প্রস্তাবটা পেলেন যে বাংলাদেশের সঙ্গে চায়নার যে একটা রুট কানেক্টিভ একটা কানেকশন, নতুন কানেকশন ডেভেলপমেন্টের ব্যাপারে, রেল এন্ড রোড কানেকশন, এইটা হলো দ্য বিগেস্ট অপরচুনিটি হি হ্যাজ রিসিভ টু এক্সপ্লয়েট। আমার প্রশ্নটা হচ্ছে যে এত দেরি করছে কেন? সাধারণ অনেকের কাছে এই প্রশ্ন। আমি মনে করি যেটুকু সময় উনি ব্যয় করছেন, এই সময়টুকু ব্যয়টা করা আমাদের প্রয়োজন। এটা পুরো বিশ্লেষণ করে এটা প্রোজ এন্ড কনস চিন্তা করা। নেক্সট হচ্ছে যে আমাদের একটা বড় ট্রেডিং পার্টনার হলো আমেরিকা। এতে আমেরিকা আমাদের খুশি হবে না হবে এটা আমাদের চিন্তার ব্যাপার। কিন্তু আমাদের সমস্যা কিন্তু আরেকটা জায়গায়, সেটা হলো আমাদের যদি আপনি কূটনৈতিক ফিল্ডে যদি আপনি দেখেন, এই মুহূর্তে সবচেয়ে বড় সমস্যা হলো রোহিঙ্গা প্রত্যাবাসন। এবং চাইনিজদের ইনভলভমেন্ট ছাড়া রোহিঙ্গা প্রত্যাবাসন একেবারেই সম্ভব না। যখনই আপনি চাইনিজদের সাথে আপনার চায়নার সঙ্গে এই আমাদের যে ল্যান্ড রুট কানেকশনটা ডেভেলপ করবে, তখন অটোমেটিক্যালি বাই ডিফল্ট এটা চায়নার দায়িত্ব হয়ে পড়বে এই রোহিঙ্গা সমস্যার একটা যোগ্য সমাধান বের করতে। এবং সেই সমাধানের একটা প্রথম যেটা অংশ সেটা হচ্ছে প্রত্যাবাসন। এই প্রত্যাবাসন প্রক্রিয়াটা হয়তো আমরা এগিয়ে যেতে পারবো, এটা কিন্তু একটা আমাদের বিরাট একটা সমস্যার সমাধান হবে। এখন আমরা আমাদের কাছে যে সমস্যা দুটো আছে, গঙ্গা এবং তিস্তা, এই সমস্যা দুটো কিন্তু সমাধান ভারত আমাদেরকে দিচ্ছে না। আপনারা এটা আমরা বহুদিন অপেক্ষা করেছি, শেখ হাসিনা 15 বছর অপেক্ষা করেছে। যে গঙ্গার চুক্তি যেটা আমাদের পক্ষে ছিল কিছুটা হলো, সেটা হলো 1977 সালের যে চুক্তিটা হয়েছিল মোরারজি দেশাই থাকার সময়। এরপরে থেকে যে চুক্তিগুলো, সেগুলি কিন্তু আমাদের কোন রকম গ্যারান্টি ক্লজ দেয় না শুষ্ক মৌসুমে। তাহলে আমাদের অল্টারনেটিভটা কি? কারণ আমাদের তো বাঁচতে হবে ভাই। সুতরাং আমাদের অল্টারনেটিভটা আমাদেরকেই খুঁজতে হবে। এটাতে কেউ রাগ হোক, খুশি হোক, মানে বেজার হোক, আমার কিছু করার নাই। বিষয়টি একেবারে স্পষ্ট হয়েছে। ধন্যবাদ আপনাকে এই রাতের বেলা আমাদের সঙ্গে যুক্ত হবার জন্য। প্রধানমন্ত্রী তারেক রহমান 6 মাস দেশ চালানোর পরীক্ষায় ফেল করেছেন বলে মন্তব্য করেছেন এনসিপির মুখপাত্র ও সমন্বয়ক, এনসিপির মুখ্য সমন্বয়ক নাসিরুদ্দিন পাটোয়ারি। দ্বিতীয় দিনের মতো সিলেটের জুলাই পদযাত্রা ও গণসংযোগ কর্মসূচিতে তিনি এই কথা বলেন। পাশাপাশি দলটির অন্য নেতারা বলছেন এনসিপি তোষামোদী করে না, ক্ষমতাকে প্রশ্ন করে। অন্যদিকে প্রধানমন্ত্রীকে নিয়ে এনসিপির বক্তব্যে একেবারেই গ্রহণযোগ্য নয় বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খান। সকালে ঝিনাইদহের একটি অনুষ্ঠানে তিনি বলেন, নাসিরুদ্দিন পাটোয়ারিকে বাদ দিয়ে এনসিপি দেশের যেখানেই যাক বিএনপি তাদের সার্বিক সহযোগিতা করবে। এ নিয়ে আমাদের বক্তব্য আছে, কিছু বক্তব্যগুলো একটু শুনে আসতে চাই। আগামীর বাংলাদেশ তারেক রহমান চালাইতে পারবে না। ওনার 6 মাসে উনি প্রস্তুত এবং প্রমাণ করে দিয়েছেন উনি বাংলাদেশ চালানোর পরীক্ষায় ফেল করেছেন। যে পরীক্ষায় ফেল করেছেন, এই পরীক্ষায় আর তাকে দ্বিতীয়বার বসানো উচিত না। কারণ 18 কোটি মানুষ, এই মানুষের যে পরীক্ষায় ফেল করে, এই বাসের ড্রাইভার যদি 18 কোটি মানুষকে নিয়ে অ্যাক্সিডেন্ট করে, বাংলাদেশের সার্বভৌমত্ব আর খুঁজে পাওয়া যাবে না। যেই দল 17 বছর জুলুমের শিকার, যেই দল আমার সাথে জুলাই একসাথে আন্দোলন করলো, সেই দল যদি নতুন করে স্বৈরাচার হয়ে উঠতে চায়, আমরা বলে দিচ্ছি আমরা সেই দলকে স্বৈরাচার হইতে দিব না।
করি যে আপনি অমুক জায়গায় দলীয়করণ করেছেন, আপনি অমুক জায়গায় আপনার দলের লোক নিয়োগ দিয়েছেন যেখানে জনগণের অধিকার ছিল, আপনি এখন পর্যন্ত স্থানীয় সরকার নির্বাচন দেননি, নিজের দলের লোক বসিয়েছেন। আপনারা বিরোধী দলে আছেন, রাজনীতি করছেন, আমরা আপনাদেরকে সহযোগিতা করব, কিন্তু এই নাসিরউদ্দিন পাটোয়ারির মতন যারা রয়েছে তাদেরকে নিয়ে বিভিন্ন জেলায় যাবেন আর আপনারা মনে করবেন যে সেখানকার যারা ভোটার বা জনগণ সংক্ষুব্ধ হবে না, সেটি কিন্তু হতে পারে না। আমি এনসিপিকে পরামর্শ দিব যে আপনারা যেখানেই যাবেন অন্তত নাসিরউদ্দিন পাটোয়ারিকে বাদ রেখে আপনারা যান। বিএনপির পক্ষ থেকে আমরা প্রত্যেকটা জায়গায় আপনাদেরকে সহযোগিতা করব। বিএনপি কিংবা তারেক রহমানের যে বিরুদ্ধে যে অভিযোগটি করেছেন কিংবা মন্তব্যটি করেছে 6 মাস পরিচালনায় ফেল করেছেন, দেশ পরিচালনায়, একই সঙ্গে যদি আমরা মনে করি যে এনসিপি দল হিসেবে কিংবা তাদের জোট দল হিসেবে ক্ষমতায় এসেছে, 6 মাসে আসলে তারা কি কি পরিবর্তন করতে পারতো বলে মনে করেন, যেটি আসলে এই বিএনপি সরকার করতে পারে? আপনাকে ধন্যবাদ। ব্যক্তিগতভাবে রিপ্লাই না দিয়ে আমি জাস্ট প্রধানমন্ত্রী তারেক রহমানের অর্জন এবং মানে 6 মাসে আসলে কি হলো বাংলাদেশের, যেটা নতুন সরকার আসলো। একটা নতুন সরকার এসেছে, আমরা সবাই জানি যে 2-3টা সিরিয়াস প্রবলেম ছিল, যে প্রবলেমগুলোর কারণে ইউরোপ আমেরিকা পর্যন্ত শকড হয়েছে, বিশেষ করে জ্বালানি তেলের। এটা ক্ষেত্রে যেভাবে ভর্তুকি দিয়ে যেভাবে ম্যানেজ করা হলো আমাদের মতো দেশে 1 টাকাও দাম না বাড়িয়ে, এটা তো আসলে অসাধারণ ম্যানেজমেন্ট হয়েছে। 2 নম্বর হলো যে আমরা গত 15 বছর গুম খুনের রাজনীতিতে ছিলাম। এই 6 মাসে তো আমি একটা গুম দেখি নাই, আমি শুনি নাই, আপনি শুনছেন না জানি না। একটা গুম হয় নাই, একটা মানুষকে তুলে নিয়ে যাওয়া হয় নাই। যদি এই স্ট্যাটাস কোটাও বজায় থাকে তাহলে গণতন্ত্রের পথে এগিয়ে গেলাম। আমরা তো গণতান্ত্রিক ব্যবস্থা চেয়েছি। তাহলে প্রধানমন্ত্রী তারেক রহমান তো অলরেডি 2টা কাজ প্রমাণ করেছেন। একটা হলো ম্যানেজমেন্টটাকে, মানুষের স্বাভাবিক জীবনকে যুদ্ধাবস্থায়, সারা পৃথিবীতে যখন যুদ্ধ চলছে, সবাই শক্ট হচ্ছে, তখনও কিন্তু ওয়েল ম্যানেজমেন্ট করার চেষ্টা করছেন, ভালো ম্যানেজমেন্ট করেছেন। আমাদের তেল সরবরাহ, আপনি জানেন যে তেল সরবরাহ বাধাগ্রস্ত হওয়া মানে সব কিছুই বাধাগ্রস্ত হওয়া। তো সেই জায়গা থেকে সংকট চলছে, সেটা যদি গ্যাস না থাকে বানাতে দরকার পারবে না, এটা আবার আনতে হবে। আর এটা তো বানানো তৈরি করাও যায় না, আমাদের কাছে থাকেও না। আর আমরা যেভাবে গ্যাসের ম্যানেজমেন্ট করেছি গত 30-40 বছর যাবৎ, এই ম্যানেজমেন্টটা নিয়েও প্রশ্ন করার ব্যাপার আছে। কারণ এটা তো আসলে বিনা কারণে গ্যাস পোড়ানোর মতো হয়ে গেল। তো এখন তো গ্যাস তো একটা সম্পদ, রিসোর্স তো শেষ হয় এক সময়, সেটা হয়েছে হয়তো। আর যেটা আমাদের জানা দরকার সেটা হলো আমরা কর্তৃত্ববাদী ব্যবস্থায় যে বৈশিষ্ট্যগুলো দেখেছি, ফেসিবাদী ব্যবস্থায় যে বৈশিষ্ট্যগুলো দেখেছি, সেই বৈশিষ্ট্যগুলো এখন আছে কিনা। আর সেটা যদি না থাকে, আমি যেটা বললাম গুম খুন, এটা তো নাই। আর দ্বিতীয়ত হলো যে রাজনৈতিক অ্যাপয়েন্টমেন্ট, যেটা কথায় আসছে, রাজনৈতিক অ্যাপয়েন্টমেন্ট তো আপনাকে থাকবেই। আমেরিকায় হচ্ছে, জার্মানিতে হচ্ছে, ইংল্যান্ডে হচ্ছে। একটা রাজনৈতিক দল ক্ষমতায় আসবে, ক্ষমতায় কি তার বিরোধী দলের নেতাদের ক্ষমতায় রাখবে? এটা হয়। তাহলে তার ভীষণ মিশনকে কে এগিয়ে নিয়ে যাবে? সে তো একটা কমিটমেন্ট দিয়ে ক্ষমতায় আসে না জনগণের কাছে, তার 31 দফা কমিটমেন্ট দিয়ে তো সে ক্ষমতায় আসছে। সুতরাং সে তো ওই 31 দফাকে এগিয়ে নিয়ে যাওয়ার মতো লোক চাইবে। তবে আমি মনে করি সরকারি সাধারণ রিক্রুটমেন্টে এটা করা যাবে না, এটা করতে হবে অর্গানাইজেশনের লিডারের ক্ষেত্রে। 3 নম্বর কথা আমি বলি আপনাকে, আর উত্তর দিতে হবে, সেটা হলো তোষামোদ এবং ক্ষমতাকে প্রশ্ন করা দুটো এক নয়। ক্ষমতাকে প্রশ্ন করা যাবে, কিন্তু প্রশ্নটা যদি ইভিডেন্স ছাড়া হয়, প্রমাণ ছাড়া হয়, তাহলে তো সেই প্রশ্নটা প্রশ্ন হচ্ছে না। আমাদের যে স্বাভাবিক জীবন, যেটা আমরা একে অপরের পিছনে লেগে থাকি, এটা হচ্ছে কিনা দেখতে হবে। বিরোধী দলগুলো কিন্তু এইবার বিরোধী দলের রাজনীতি কিন্তু জনগণ মূল্যায়ন করছে, সরকারের যেমন মূল্যায়ন হচ্ছে, বিরোধী দলের মূল্যায়ন হচ্ছে। বাংলাদেশে কিন্তু 54 বছরের ইতিহাসে ভালো বিরোধী দল পাওয়া যায় না। বিরোধী দলটাকে পেতে হবে যে বিরোধী দল গঠনমূলক সমালোচনা করবে, এভিডেন্সের সাথে সমালোচনা করবে, সাজেশন দিবে ইমপ্রুভ করার জন্য। কিন্তু এটা যদি এমনটা হয় যে বাগাড়ম্বরপূর্ণ, তাহলে তো সবারই স্ট্যাটাস কমবে। একটা হলো আপনি যদি অপপ্রচার চালান, যেমনি যার বিরুদ্ধে করা হচ্ছে তার দুর্নাম হয়, তেমনি হবে যিনি করেন তারও কিন্তু একটা অ্যাসেসমেন্ট হয়। সবকিছু মিলে আমি যদি আপনাকে এই প্রশ্নটি পাল্টা একটু প্রশ্ন করি, যে প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খান যে বক্তব্যটি আপনি শুনলেন, যে বলেছেন যে এনসিপি এই কর্মসূচিতে যদি নাসিরউদ্দিন পাটোয়ারি না থাকে, বাংলাদেশের যে কোনো প্রান্তে গেলে বিএনপি সহযোগিতা করবে। এখন কোনো রাজনৈতিক দল কি বলে দেবে যে তার অন্য রাজনৈতিক দলের কোন কোন নেতাকে নিয়ে তিনি তার রাজনৈতিক কর্মসূচি পালন করতে পারবেন কিংবা পারবেন না? এটি আসলে ঠিক করে দেওয়ার মতো জায়গা কিনা?
এটা তো রাজনৈতিকভাবে এই দলের লোক ওই দলকে বলছে, ওই দলের লোক এই দলকে বলছে, এই বলা বলি চলছে বাংলাদেশ রাজনীতির পুরাতন কালচার, সেটার একটা অংশ। আমার বক্তব্যটা হলো সেই জায়গায় একটা কথা বলার সুযোগ আছে, সেটা হলো যে আপনাকে স্বাভাবিক গণতান্ত্রিক যে সংস্কৃতি, পৃথিবীতে তো আমরাই একমাত্র গণতন্ত্র চর্চা করছি না, বা চর্চা করার সুযোগই তো এখন পাই নাই। যারা পৃথিবীতে গণতন্ত্র চর্চা করছে এর মধ্যে একটা ভালো গণতন্ত্র হলো অ্যাটলিস্ট যুক্তরাজ্য। যুক্তরাজ্যে একে অপরের সমালোচনা হয়, তার কন্ট্রিবিউশন অ্যাকনলেজ করা হয়, সেখানে কি প্রক্রিয়া করা হয়, কালচারটা কি, এটাও তো আমাদের বিরোধী দল সরকারি দল ডেভেলপ করতে পারে। জি, তো আবার এইটা আমরা যদি এটাও কোনো ঠিক কিছু যে এক একটি দেশের আমি একটু বলি, আপনি যদি অনুমতি দেন, আমরা যদি সব বিষয়ে প্রতিদিন ইনোভেট করতে থাকি, আমরা যদি কোঅপারেশন না করি আর সরকারকে মনে করি আমার ভাগ দিতে হবে, সরকার ক্ষমতায় আসবে এক দল, ভাগ নিতে পারবে আরেক দল, এটা তো সম্ভব না। যে সরকারে থাকবে রাষ্ট্র সেই পরিচালনা করবে, পরিচালনার জন্য দায়ভার তার 5 বছরের পরে হবে। কিন্তু রাষ্ট্র পরিচালনার সুযোগ পাবে এক দল, কিন্তু সেই সুযোগে অন্যরা সুযোগ নিতে চাইবে, এটা তো কোনোভাবেই এই ফরম্যাটের মধ্যে ঢুকে না। কিন্তু তাকে কিন্তু জবাব দিতে হবে। বিএনপিকেও 5 বছর পরে জনগণের সামনে দাঁড়াতে হবে, তখন এই 5 বছরের মূল্যায়ন হবে। কিন্তু এখন আপনি যদি বলেন আমি আর আপনি মিলে কাজটা করব, এটা অসম্ভব একটা কাজ। সৌরভ ভাই, আমি যদি আপনাকে এই প্রশ্নটি করি, যে প্রথম প্রশ্নটি, তারেক রহমানের 6 মাসের যে সরকার, এই সরকারের যে পরীক্ষায় ফেল করেছে বলে নাসিরুদ্দিন পাটোয়ারির যে বক্তব্য, এখন এনসিপি কিংবা 11 দলীয় জোট যদি ক্ষমতা আসতো, এই 6 মাসে কি তারা পাশ করতো, কিংবা তারা কোন কোন পরিবর্তনের আকাঙ্ক্ষা করছে যেটি আসলে এই 6 মাসে বিএনপি সরকারের পক্ষ থেকে করা সম্ভব হয়নি? আপনার আমি একটু উত্তরটা অন্যভাবে দেই। এই মুহূর্তে দেশের প্রধান সংকট কি? জ্বালানি সংকট, গ্যাস সংকট। আপনার গ্যাস স্টেশনগুলোর দীর্ঘ লাইন, ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থাকে চালকরা, এবং অনেকের যারা এই গ্যাস বাহিত যানবাহন চালায়, অনেকের বাড়িতে চুলা জ্বলে না, ঢাকার বাসা বাড়িতে গ্যাস পাওয়া যায় না, কলকারখানায় গ্যাস বন্ধ, মানে ঠিক মতো সরবরাহ হচ্ছে না, উৎপাদন কমে যাচ্ছে, অনেক কারখানা বন্ধ হয়ে যাচ্ছে অথবা মানে কিছু সময়ের জন্য চলছে। এই যে একটা ভয়াবহ পরিস্থিতি, এটি আমাদের রাজনৈতিক দলের নেতারা, সরকারি দল বিরোধী দল, তারা কতটা অনুভব করছে, কতটা এটা এই জনজীবনের এই সমস্যাটাকে সামনে আনছে। বিরোধী দলের তো প্রধান দায়িত্ব ছিল এই সমস্যাটাকে সামনে এনে সরকারের কাছে জবাবদিহি চাওয়া, যে সরকার কী সিদ্ধান্ত নিয়েছে, কি পদক্ষেপ নিয়েছে এই সমস্যার সমাধানে। কিন্তু এই যে ধরুন সরকার ব্যর্থ হলো, 6 মাসে ব্যর্থ হলো, আগামী তাহলে 6 মাস পর একটি নির্বাচন দিতে হয়। মানে এই সরকার যদি বিরোধী দল যদি প্রমাণ করতে পারে যে এই 6 মাসে সরকার প্রধান সফল হয়নি, ফেল করেছে, তাহলে তো একটি নির্বাচন হতে হয় 6 মাসের মধ্যে। বিরোধী দল কি সফল হয়েছে? বিরোধী দল এই গত যে 2টি জাতীয় সংসদে অধিবেশন হলো, তাদের পারফরমেন্স, তাদের কার্যক্রম জনগণ দেখেছে। সেখানে সরকারি দল বিরোধী দল উভয়ই ব্যর্থ, মানে এক ধরনের ব্যর্থতা পরিচয় দিয়েছে। আর বিরোধী দল যদি এই সরকারের তো একটা উদ্দেশ্য থাকে, তার এই সমস্যাটা যাতে আর সামনে না আসে, জনগণ যাতে ক্ষুব্ধ না হয়, এই পদক্ষেপ নেবে। কিন্তু বিরোধী দল যা করেছে, জুলাই সনদ তো সবাই মিলে পাশ করেছে আর সই দিয়েছে, সেটা বাস্তবায়নের সমস্যাটা কোথায় সেটা আলোচনা হোক, সংসদের ভিতরে আলোচনা হোক, সংসদ অধিবেশন নেই, সংসদের বাইরে হোক, সেটা নিয়ে এই তুলকালাম কাণ্ড হবে কেন? হবিগঞ্জ বা সিলেটে যা হয়েছে এটা কোনোভাবেই গ্রহণযোগ্য না। হ্যাঁ, যেটি বিএনপির এখন প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী রাশেদ খান, তিনি দীর্ঘদিন আন্দোলন সংগ্রাম করেছেন, গণ অধিকার পরিষদের নেতা ছিলেন, এখন বিএনপির নেতা। এখন তিনি একজন ব্যক্তির নাম বলে, একজন নেতার নাম বলে যে তাকে সঙ্গে নেবেন না, প্রথম বলতে হবে তিনি কি করেছেন, কেন তার সঙ্গে নেওয়া যাবে না। মানে আর এই ধরনের ভাষা তো আরও অনেকে ব্যবহার করেন। এবং একটা 24শে অভ্যুত্থানের পর এই জনপরিসরে রাজনৈতিক সভা, মঞ্চে, ময়দানে যে ভাষা ব্যবহার করা হয়, সব পক্ষ, সব নেতা না, কিন্তু সব পক্ষে, সরকারি দলের মধ্যে আছে, এনসিপির মধ্যে আছে, জামাত ইসলামের মধ্যে আছে,
এক ধরনের উস্কানিমূলক বিদ্বেষ। ভবিষ্যৎ হোক নিরাপদ, বিনিয়োগ হোক বিশ্বস্ত, আর আমার পছন্দ সল্ট বে। ওয়েলকাম টু সল্ট বে। প্রসূত এবং মানে প্রচণ্ড ঘৃণা প্রকাশ পায়। মানে আমরা কি এটি চাই? সাধারণ এই ধরেন শিশু থেকে শুরু করে সব বয়সের মানুষ এটা শোনে। আর এখন তো কোনো লুকিয়ে থাকা যায় না। আগে একটা জনসভায় ভাষণ দিত 50,000 লোক শুনতো, এখন তো 18 কোটি মানুষ দেখে এটা। তাহলে এই যে রাজনীতিকরা যে অন্যকে গালাগাল করে যে নিজের তৃপ্তি পাওয়ার চেষ্টা করে, তিনি দেখেন না যে তার সম্পর্কে মানুষ কী ভাবে? না, এই যে নাসিরউদ্দিন পাটোয়ারির প্রসঙ্গ, এটি কি তার নাসিরউদ্দিন পাটোয়ারির উপরে আসলে এত রাগ হবার কারণ কি? সেটি কি শুধুমাত্র তার শব্দ চয়ন, নাকি সে কিংবা কে না, উনি তো বিরোধী দল নেতা, নির্বাচন করেছিলেন, নির্বাচনে পাশ করতে পারেনি, তার তো বলা ছাড়া আর কোনো অস্ত্রও নাই। কিন্তু এটা ঠিক যে কোনো, শুধু নাসিরউদ্দিন না, আমি বললাম যে শুধু পাটোয়ারি না, আরও অনেক নেতা যে ভাষা ব্যবহার করে সেটি প্রকাশ্যে ব্যবহার করা উচিত না। আমাদের রাজনীতিতে এই ধরনের আচ্ছা, রাজনীতিতে যদি নতুন না, আমরা একটু ছোট্ট বিরতিতে যেটাই সময় হয়েছে, ছোট্ট একটি বিরতির। দর্শক, ফিরছি কিছুক্ষণের মধ্যেই। দর্শক, স্বাগত নির্বাচিত খবরে। ৭১কে যারা ভুলিয়ে দিতে চায় তারা কখনোই বাংলাদেশকে ধারণ করে না, এমন মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব ও স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। অন্যদিকে সরকারি দলের লোকেরা চাঁদাবাজিতে জড়িয়ে পড়েছেন, এমন অভিযোগ করেছেন জামায়াতের আমির ও বিরোধী দলীয় নেতা ডক্টর শফিকুর রহমান। তিনি বলেন, চাঁদাবাজির কারণে পরিবহন শ্রমিকরাও হয়রানির শিকার হচ্ছে। আমরা একটু বক্তব্য দুটি শুনে আসতে চাই। যারা ৭১কে ভুলে যেতে চায় বা ভুলিয়ে দিতে চায়, তারা কখনো বাংলাদেশে বিশ্বাস করে না। বাংলাদেশে বিশ্বাস করতে হলে 19৭১ সালকে অবশ্যই 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 সামনে আনতে হবে, এবং সেইটাই নিয়েই আমরা এগিয়ে যাই সামনের দিকে। সকল ধর্মের সকল মানুষের অধিকারকে সুরক্ষার জন্য, তাদের সম্পদকে সুরক্ষার জন্য সব রকম ব্যবস্থা আমরা গ্রহণ করেছি। সরিষার মধ্যে ভূত আছে, অতএব ভূত তাড়াতে পারবে না এই সরকার। তাদের দলীয় একজন সিনিয়র নেতা কালকে বলেছেন যে আমরা হতাশ, 5 মাসের এই সরকারের সময় দুর্নীতি বন্ধ করা যায়নি, বরঞ্চ দুর্নীতি বৃদ্ধি পেয়েছে। তারেক রহমান সাহেব প্রধানমন্ত্রী, তিনি চান না, অথচ দুর্নীতি সবাই করে, এটা কিভাবে হলো? আমরা দেখি তার ইশারায় সব কিছু চলে, তাহলে তার ইশারায় এটা বন্ধ হয় না কেন? এখন প্রসঙ্গ হচ্ছে মির্জা ফখরুল ইসলাম আলমগীর যেটি বললেন এবং জামাতের আমির যেটি বললেন, দুটি রাজনৈতিক একেবারেই নিছক রাজনৈতিক বক্তব্যের ছকে ফেলার সুযোগ আছে সৌরভ ভাই। এটা হচ্ছে রাজনীতির এই যে পরস্পরকে বাক্যবাণে জর্জরিত করা এবং নিজের দায়টা এড়ানোর চেষ্টা করা, মানে আমার যে কাজ সেটা আমি না করে অন্যের উপর দোষ চাপানো। ৭১-এর প্রশ্নটি অবশ্যই এটি খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, যে ৭১ হচ্ছে বাংলাদেশের ভিত্তি। ৭১কে যারা ভুলিয়ে দিতে চায় বা ভুলে যেতে চায়, তাদের সম্পর্কে মানুষ সজাগ থাকবে এবং আগামী নির্বাচনে তার জবাব দিবে। এর আগে তো জবাব দেওয়ার সুযোগ নেই, কারণ এই যে দল সম্পর্কে বিএনপির মহাসচিব ইঙ্গিত করেছেন, সেই দল তো একসময় বিএনপির জোট সঙ্গীও ছিল, একসঙ্গে নির্বাচন করেছেন, তারা একসঙ্গে সরকার গঠন করেছেন। তাদের এই উপলব্ধি, জামাত সম্পর্কে তাদের এই উপলব্ধি কি এখনকার না, এটা অনেক আগের। এবং তারা একসময় 20 দলীয় জোট ছেড়েছেও। সবটা মিলে এখানে অন্য কিছু যা বলা হচ্ছে সেটাই কি বক্তব্য, না এর পেছনে অন্য কোনো বক্তব্য আছে? সেটা জামাত ইসলামের ক্ষেত্রেও, জামাত ইসলামের যে আমির ডক্টর শফিকুর রহমান, তিনি বিএনপিকে ইঙ্গিত করে বলেছেন তারা দুর্নীতি, চাঁদাবাজি, দখলবাজিতে ব্যস্ত, সরকার কোনো ব্যবস্থা নেয়নি। এক ধরনের নাসিরউদ্দিন পাটোয়ারির মতোই বক্তব্য যে তারা ব্যর্থ হয়েছে, সফল হওয়ার কোনো কারণ নেই। মানে সব এই ব্যক্তিকেন্দ্রিক আলোচনা, ব্যক্তিকেন্দ্রিক অভিযোগ,
এটাকে বাদ দিয়ে নীতিকেন্দ্রিক আলোচনা হোক না, হয় না কেন? আপনি জুলাই সনদ দিয়েও সরকারের এক অবস্থান, বিরোধী দলের আর এক অবস্থান, এটা একটা জায়গায় তো আসতে হবে। আর না হলে এটা কোনো কিছুই হবে না, সংশোধনও হবে না, সংস্কারও হবে না। মানে একটা, আর সবচেয়ে বড় হলো তাতে মানুষের যে দৈনন্দিন যে সংকট সমস্যা, এগুলো তো সমাধান হচ্ছে না। আজকে ঢাকা শহরের বসবাস অযোগ্য হয়ে পড়েছে। আর ঢাকার রাস্তায় নামলে মানে যানজট, দুর্ঘটনা, নানা রকম বিড়ম্বনা, এটা প্রতিটি স্কুলের শিশু আর শিক্ষার্থী থেকে শুরু করে বৃদ্ধ সবাইকে ভোগ করতে হয়। এই সমস্যাগুলো চিহ্নিত করে এই সমস্যাগুলোর সমাধানে সরকারি দল বিরোধী দল একসঙ্গে কেন কাজ করতে পারবে না? আর যদি না করার ইচ্ছা থাকে, তাহলে এই 5 বছর ঝগড়াঝাটি করে চালিয়ে যাবে, আবার নির্বাচন হবে, জনগণ যাকে ভোট দিবে। আর কিন্তু এই যে 71-এর মুক্তিযুদ্ধ নিয়ে 24 পরবর্তী সময়ে নতুন করে যখন এই আলোচনাগুলো আসছে, স্যার আপনার কাছে যদি জিজ্ঞেস করি যে বিএনপির পক্ষ থেকে বিভিন্ন সময় এটি বলা হচ্ছে যে 71-এর মুক্তিযুদ্ধকে মুছে দিতে চায় একটি শক্তি। এখন সেই শক্তিকে কারা, এটি একেবারে স্পষ্ট বিরোধী দলের কথাই বলছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এখন যখন পাশাপাশি দুটি দল সংসদে দেশের যে চিহ্নিত যে সমস্যাগুলো রয়েছে, যেগুলোকে অ্যাড্রেসড অলরেডি, সেগুলো সমাধানের আসলে জায়গা কোথায়? আপনি কথাগুলো বলতে থাকেন, আমরা একটু ভিডিও ওয়ালে আমাদের অনলাইনগুলো একটু দেখতে চাই। আসলে ব্যাপার হলো যে আপনি যতদিন বাংলাদেশ বাঁচবে, যতদিন বাংলাদেশ থাকবে, ততদিন তো 71-এর আলোচনা থাকবেই, 71-কে আলোচনায় আসবেই, এটা অস্বীকার করার কোনো সুযোগ নাই। এবং এটা আমাদের সবচেয়ে বড় গৌরবের জায়গা। 24-এ এসে আমরা 71-এর রাষ্ট্র পেয়েছি, 24-এ এসে আমরা ফেসিবাদ কর্তৃত্ববাদ তাড়িয়েছি। সেই জায়গায় আলোচনা থাকবে। এই আলোচনা আমরা 90 নিয়ে করব, এই আলোচনা আমরা 7 নভেম্বর নিয়ে করব, আমরা করব এই আলোচনাগুলো। এখন ব্যাপার হলো যে এই আলোচনার পাশাপাশি আমাদের পাশাপাশি বলা যাবে না, আরও বেশি ফোকাস করা উচিত জনজীবনের সংকট নিয়ে, যেটা সৌরভ ভাইও বললেন, খুবই ইম্পর্টেন্ট কথা বলছেন যে জনজীবনের যে সংকট আছে, যে কমিটমেন্টটা ছিল গত 15 বছর কর্তৃত্ববাদ ফেসিবাদটা যেমন ছিল, মানুষ কথা বলতে পারেনি, তার পাশাপাশি কিন্তু মানুষের ডিমান্ডও ছিল যেগুলো সরকার পূরণ করতে পারেনি। তো 5 আগস্টের পরে তো এই বিষয়গুলো, কমিটমেন্টগুলো, জনগণের ডিমান্ডগুলো ফুলফিল করা একটা দায় আছে সবার, যারা 5 আগস্টের শক্তি, এবং যারা 12 তারিখের পরে নির্বাচিত হয়েছে তাদেরও আছে। কিন্তু যারা 12 তারিখের পরে নির্বাচিত হয়েছে বিএনপি সরকার, তারা কিন্তু সেই চেষ্টাটা করছে যে কিভাবে জনগণের ডিমান্ডগুলো ফুলফিল করা যায়। এবং আপনি দেখেন 71 নিয়ে বা ইতিহাস নিয়ে, ঐতিহ্য নিয়ে যে কথাগুলো হচ্ছে, তার চেয়ে দেখবেন 90% কথাই হচ্ছে কিন্তু জনগণের দুর্ভোগ নিয়ে। প্রধানমন্ত্রী বহুবার কিন্তু বলছেন, এবং আপনি দেখেন যে ট্রাফিক সিগন্যালে আমি তো আজ পর্যন্ত 6 মাসে একদিনও দাঁড়িয়ে থাকিনি প্রধানমন্ত্রীর জন্য রাস্তায়। তো এরকম অসংখ্য ভালো ভালো উদাহরণ সৃষ্টি হয়েছে। এই সকল উদাহরণের ফলে পত্রিকাগুলো দেখে নিয়ে আপনাকে থামাতে হচ্ছে। আমরা আজকের বিভিন্ন পত্রিকার অনলাইনের যে শিরোনামগুলো রয়েছে সেইগুলো দেখতে চাই। মরক্কো থেকে প্রবেশের সময় 57 অভিবাসীর মৃত্যুর পর সেউতা সফরে স্পেনের প্রধানমন্ত্রী, যেটি গতকাল থেকেই আসলে আমরা দেখছিলাম। অন্যদিকে বিমস্টেকের সভাপতি হিসেবে তারেক রহমানকে আমন্ত্রণ জানানো নিয়ে প্রশ্ন এড়িয়ে গেলেন জয়সওয়াল। এটি আরেকটি খুবই ইন্টারেস্টিং একটি বিষয়। এর বাইরে রয়েছে বিবিসি বাংলাটিও একটু দেখে আসতে চাই। শিরোনাম করেছে ঢাবির 7 শিক্ষকের বিরুদ্ধে শাস্তির সিদ্ধান্ত ঘিরে পাল্টাপাল্টি বক্তব্য, কি বলছে আইন, এটি একটি তাদের বিশেষ প্রতিবেদন। অন্যদিকে শেখ হাসিনাকে ফেরত পাঠানোর বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে, জানালো ভারত সরকার। যে প্রসঙ্গটি নিয়ে আমরা আলোচনা করেছি, ভাই মায়ের নাম্বারটা লেখেন তো, ভাই মায়ের নাম্বারটা লেখেন তো, মৃত্যু নিশ্চিতভাবে গুলিবিদ্ধ তরুণের আকুতি, পরে কি হয়েছিল তার, এটি আসলে জুলাইয়ের যে ঘটনা 2 বছর পর, সেটি নিয়ে আসলে প্রতিবেদন আমি ধারণ করছি। এর পরের প্রতিবেদন পত্রিকা সমকাল, পরিচ্ছন্নতা দেখতে ঢাকার উত্তর সিটির সড়ক ঘুরলেন প্রধানমন্ত্রী। এটি একটি এদের প্রধান শিরোনাম রয়েছে। বাংলাদেশের ইতিহাস, গণ অভ্যুত্থানের ইতিহাস, আনু মোহাম্মদ যে প্রসঙ্গটি নিয়ে কথা বলেছেন। অন্যদিকে দেশে ধর্মের নামে বিভাজনের কোনো সুযোগ নেই, মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এস আলমের সব কারখানা বন্ধ করে দেওয়া হলো চট্টগ্রামে, এটি আরেকটি খবর রয়েছে। এর পরের পত্রিকা যুগান্তর, উখিয়া ট্রাম্পের বিশেষ দূত ঘরে ফেরার আকুতি রোহিঙ্গাদের। যে প্রসঙ্গটি নিয়ে আমরা কথাও বলছিলাম যে
রোহিঙ্গা প্রত্যাবাসনের প্রক্রিয়াটি আসলে কি হবে সেটি নিয়েও রয়েছে। নিজে গাড়ি চালিয়ে ডিএনসিসির পরিচ্ছন্নতা কার্যক্রম দেখলেন প্রধানমন্ত্রী। এনসিপি নেতা তানভীরকে অব্যাহতি, এটি আরেকটি নতুন খবর। এবং এর বাইরে কোনো পত্রিকা এই মুহূর্তে আমাদের হাতে নেই, তবে দুজনকেই ধন্যবাদ জানাতে হচ্ছে। ধন্যবাদ সোহরাব হাসান, ধন্যবাদ কাজী মোহাম্মদ মাহবুবুর হাসান, আপনাকেও মাহবুবুর রহমান, আপনাকেও ধন্যবাদ। দর্শক আপনাদেরকেও এতক্ষণ আমাদের সাথে থাকবার জন্য। নিশ্চিতভাবেই আগামীকাল একই সময়ে দেখা হবে, ততক্ষণ পর্যন্ত আমাদের সাথে থাকবেন। শুভরাত্রি।